ক্যাম্পাস আড্ডা অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকের গল্পটি শুনে দেখুন। গল্পের নাম পালাবার পথ নেই। রচনা উৎস ভট্টাচার্য। জন্ম 1992 সালে শ্যামনগরে। রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ থেকে রসায়নে সাম্মানিক স্নাতক এবং আইআইটি বোম্বে থেকে রসায়নে স্নাতকোত্তর। সাহিত্যের প্রতি অনুরাগ ছোটবেলা থেকে। শুধু বিভিন্ন পত্রপত্রিকায় নয়, সাতকাহন, অন্বেষা, বিভা, খোয়াই, মুকুর, বিবর্তন, রোদ্দুর সহ আরও প্রকাশনীর গল্প ও কবিতা সংকলনে প্রকাশ পেয়েছে ওনার লেখা গল্প ও কবিতা। সপিজেন নিবেদিত দুটি একক গল্প সংকলনও আছে, চেতনার দীপশিখা এবং সব গল্প ভূতের নয় নামে। তার সৃষ্ট চরিত্রগুলির মধ্যে প্যারাসাইকোলজিস্ট প্রফেসর ধূর্যটি সোম অন্যতম। আজকের গল্পটি শুনে দেখুন সেই ভয় থেকে পালাবার পথ সত্যিই আছে কিনা। ঘুমের মধ্যে দারুণ অস্বস্তিতে ছটফট করতে থাকে সাত্তকী। প্রথম দিকটা ঠিক বুঝতে পারে না অস্বস্তির কারণটা। তারপর ধীরে ধীরে অনুভব করে সে যেখানে ঘুমিয়েছিল, অর্থাৎ তার ঘরের চিরপরিচিত বিছানা, সেখানে সে নেই। পরিবর্তে সে যেন একটা ভেজা মাটির উপর শুয়ে আছে। অসংখ্য পিঁপড়ে তার সারা দেহে ঘুরে বেড়াচ্ছে আর কামড়ে কামড়ে তাকে জর্জরিত করে তুলেছে। এর সবটাই অবশ্য তার স্পর্শানুভূতি, কারণ তার চোখের পাতা যেন কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। শত চেষ্টাতেও সে চোখ খুলতে পারছে না। অনেকক্ষণ চেষ্টার পর পাথরের মতো ভারী হয়ে থাকা চোখ দুটো কোনো ক্রমে মেলতে পারে সাত্তকী। ঝাপসা দৃষ্টিটা একটু স্পষ্ট হতেই যে দৃশ্যটা তার চোখের সামনে ভেসে ওঠে, তাতে তার বুকটা ধক করে ওঠে। ক্ষতবিক্ষত বিভৎস দর্শন কিছু মুখ কৌতূহলী দৃষ্টিতে তারই দিকে ঝুঁকে পড়েছে। তাদের বিকৃত মুখে কুটিল হাসি খেলা করছে। ক্ষত স্থান থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে তাদের। একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে সাত্তকীর মুখ থেকে। কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে সে এলোমেলোভাবে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ পা পিছলে পড়ে যায় সে। আর একটা ঢালু জমি বরাবর গড়িয়ে পড়তে পড়তে একটা কঠিন পাথুরে মাটিতে গিয়ে পড়ে। যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে সাত্তকী। বেশ চোট লেগেছে তার পায়ে। রক্ষা এই যে মাথাটা বেঁচে গেছে বড় আঘাত থেকে। একটু ধাতস্থ হয়ে সাত্তকী অনুভব করে একটা স্যাঁতস্যাঁতে অন্ধকূপে এসে পড়েছে সে। নিকষ কালো অন্ধকারের পুরু পর্দা অতিক্রম করে সামান্যতম আলোর আভাসটুকুও দেখা যাচ্ছে না। দারুণ আতঙ্কের সাথে সাত্তকী শুনতে পায় কিছু অস্পষ্ট ফিসফিস এবং চাপা হাসির শব্দ। অর্থাৎ সাত্তকী একা নেই সেই অন্ধকূপে। তার অদৃশ্য সঙ্গীরা কারা হতে পারে, সেই কথাটা মাথায় আসতেই আতঙ্কটা বিষাক্ত কীটের মতো সাত্তকীর শির দাঁড়াবে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এরই মধ্যে আবার কোথা থেকে জল প্রবাহের মতো শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ, কোনো ভুল নেই। উৎকর্ণ হয়ে অন্ধত্বের অন্ধকারে শব্দটার উৎপত্তি বোঝবার চেষ্টা করে সাত্তকী। ডুবন্ত মানুষও তো খড়কুটোকেও আঁকড়ে ধরতে চায়। তেমনই সে ভাবে হয়তো এই অন্ধকূপ থেকে মুক্তির পথ মিলতে পারে এই শব্দের উৎপত্তির সন্ধানে। জলের প্রবাহের মতো শব্দটা ক্রমে বাড়তে থাকে, আর তার সাথে যুক্ত হয় বমন উদ্রেককারী একটা আঁশটে দুর্গন্ধ।
ক্রমশ দুর্গন্ধযুক্ত একটা ঘন তরলে আকণ্ঠ নিমজ্জিত হতে থাকে সাত্তকী। বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসে ও। শ্বাস নিতে খুব কষ্ট হয়, কাশতে থাকে সে। কাশির দমকে ঘুম ভেঙে উঠে বসে সাত্তকী। সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে তার। বুকটা হাপড়ের মতো দ্রুত লয়ে ওঠানামা করছে তখন। সে তো তার ঘরেই রয়েছে, সবকিছুই একদম স্বাভাবিক। সে তবে এতক্ষণ কি দুঃস্বপ্ন দেখছিল? স্বপ্ন কখনো এত বীভৎস আর তেমনটাই জীবন্ত হওয়া সম্ভব? মাথাটা ভারী হয়ে আছে তখনও, আর সাথে ডান পায়ে একটা চিনচিনে ব্যথা অনুভব করে সাত্তকী। ঘুমের ঘোরে লেগে গিয়েছে হয়তো কোনোভাবে। আসলে গত কয়েকদিন ধরে স্ট্রেসটা বেশ বেশিই নিতে হয়েছে নবীন ক্রাইম রিপোর্টার সাত্তকীকে। খাওয়া দাওয়ার অনিয়ম তো আছেই, সাথে জোটেনি কয়েক ঘন্টার টানা ঘুমও। একটা রহস্য মৃত্যুর তদন্ত সংক্রান্ত কভারেজের কাজ শেষ করে রিপোর্ট, স্টিল আর ভিডিও ক্লিপের কপি সব বুঝিয়ে দিয়ে এসে ভেবেছিল টেনে একটা শান্তির ঘুম দেবে। তা সেই ঘুমটাই যে ওই রকম ভয়াল দুঃস্বপ্নে পরিবর্তিত হবে তা কেই বা জানত। খানিকটা জল পান করে একটু সুস্থির হয়ে আর এক রাউন্ড ঘুমের উপক্রম করতে যাবে, এমন সময় সাত্তকীর সেলফোনটা বেজে ওঠে। এক ইনফরমারের থেকে এসেছে কলটা। দারুণ বিরক্তির সাথে কলটা রিসিভ করলেও কথাবার্তা চলতে চলতে দ্রুতই সাত্তকীর মুখের অভিব্যক্তি পাল্টে যায়। একটা প্রচ্ছন্ন উৎসাহে উজ্জ্বল হয়ে ওঠে তার মুখটা। সাত্তকী ইতিমধ্যে অনেক ঝুঁকি নিয়ে প্রচুর পরিশ্রম করে দারুণ সব ক্রাইম রিপোর্ট প্রস্তুত করেছে, কিন্তু এখনও তার প্রমোশনের কিচ্ছুটি হলো না। কিন্তু সেদিন সকালে তার ইনফরমার যে খবরটা দিল তার সিকিভাগও সত্যি হলে, আর তা সে ঠিকমতো কভার করতে পারলে, এবারে তার প্রমোশন কেউ আটকাতে পারবে না। এ ব্যাপারে সে 100% নিশ্চিত। তাই সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাকে মুখে কিছু গুঁজেই হাজির হলো তাদের প্রেসের অফিসে। চিফ এডিটর কিংশুক স্যারকে যে করেই হোক রাজি করাতেই হবে। আর ইউ ক্রেজি সাত্তকী? কী সব অ্যাবসার্ড কথা বলছো? তুমি বুঝতে পারছো এরকম কখনো হয় নাকি যে বছরের একটা বিশেষ সময় গ্রাম শুদ্ধ মানুষ পাগল হয়ে গেল? না না সাত্তকী, আমি এই ভিত্তিহীন ভ্রান্ত খবরের পেছনে পড়তে বারণ করছি তোমায়। তাছাড়া এই খবর ক্রাইম রিলেটেডও নয়। তুমি বরং অন্য স্টোরি খোঁজার চেষ্টা করো। সাত্তকী কিন্তু নাছোড়বান্দা। সে বারে বারে চেষ্টা করে। স্যার, আমায় খবরটা যে দিয়েছে সে কিন্তু একদম রিলায়েবল সোর্স। এর আগেও বেশ কয়েকটা ক্ষেত্রে ওর খবর আমাদের লিড এনে দিয়েছে। ঘটনাটা শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে বটে, কিন্তু হয়তো ফিল্ডে গিয়ে ঠিকমতো অনুসন্ধান করলে যুক্তিসম্মত কার্যকারণও কিছু খুঁজে পেতে পারি। সেক্ষেত্রে কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা স্টোরি হবে স্যার। সাত্তকীর আত্মবিশ্বাসী কথাগুলোর মধ্যে এমন কিছু একটা ছিল যে এরপর আর জোরালোভাবে আপত্তি করতে পারলেন না কিংশুকবাবু। তিনি জানেন সাত্তকী ছেলেটি নতুন হলেও পরিশ্রমী, সৎ এবং কর্মনিষ্ঠ। তাই এত জোর দিয়ে বলছে দেখে ওর কথা আর ফেলতে পারলেন না কিংশুকবাবু। পরিবর্তে বললেন, দেখো সাত্তকী, নিজের দায়িত্বে যাচ্ছ কিন্তু, তাই যুক্তিসম্মত ব্যাখ্যা আর প্রমাণ দিতে না পারলে আমি কিন্তু ছাড়ব না। এ কথা আগেই বলে দিলাম। পরে আমায় বলতে এসো না যেন। এই টাকাটা রাখো, হয়তো তোমার কাজে লাগবে। আর যা করার খুব সাবধানে করবে। বেস্ট অফ লাক সাত্তকী। থ্যাংক ইউ স্যার। কিংশুক স্যারকে ম্যানেজ করতে পেরে মনে মনে দারুণ খুশি হয় সাত্তকী। আর স্মিত হেসে
ধন্যবাদ জানিয়ে ওনার কেবিনের বাইরে চলে আসে। তারপর লেগে পড়ে প্রস্তুতি ও পরিকল্পনার কাজে। ইনফরমারটি সাত্তকীকে যে অদ্ভুত খবরটা জানিয়েছিল তা সংক্ষেপে এই রকম। আসামের কোকরাঝাড়ের কাছে একটা গ্রামে গত কয়েক বছর ধরে প্রতি বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভয়াবহ মানসিক বিকারের এক সংক্রামক ব্যাধির উদ্ভব ঘটে। গ্রামে উপস্থিত বহু সংখ্যক মানুষই নাকি সেই ঘাতক ব্যাধির হাত থেকে নিস্তার পায় না। হ্যাঁ, ঘাতক ব্যাধিই বটে, কারণ সেই মানসিক বিকারের বশবর্তী হয়ে নিজেরাই নিজেদের সর্বনাশের কারণ হয়ে ওঠে। অনেকেই প্রাণ হারায়, যারা বেঁচেও যায় তাদের জন্য অপেক্ষা করে মৃত্যুর চেয়েও ভয়াবহ পরিণতি। অবশ্য কি সেই পরিণতি তা বিশদে জানাতে পারেনি সেই ইনফরমার লোকটি। যখন জানাই আছে কোন সময় প্রাদুর্ভাব ঘটে সেই সংক্রমণের, আক্রান্ত হওয়ার আগে গ্রাম থেকে কেন পালাতে পারে না তারা? সাত্তকীর এই প্রশ্নেরও কোনো উত্তর মেলেনি। এত বড় একটা ঝুঁকি নিয়ে প্রাথমিকভাবে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ছিল সাত্তকী, কিন্তু উৎসাহের প্রাবল্যে তার সেই মানসিক অবস্থাটা কেটে যেতে সময় লাগল না। পরিকল্পনা মাফিক প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা হলো সাত্তকী। পরদিন কোকরাঝাড় পৌঁছাতে পৌঁছাতে বেলা পড়ে এলো। পথশ্রমে ক্লান্ত সাত্তকী ঠিক করল সেই রাতটা কোকরাঝাড়েই কাটিয়ে পরদিন থেকে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে। অল্প টাকায় মাথা গোজার মতো একটা আস্তানাও জুটে গেল তার। জায়গাটা কোকরাঝাড়ের প্রান্তে, সেই বিশেষ গ্রামটার বেশ কাছেই। সন্ধ্যার পর ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। কাছের একটা দোকান থেকে কিছু খাবার কিনে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলেছে সাত্তকী। কোকরাঝাড়ের এই দিকটা বড় নির্জন। একঘেয়ে ঝিঝির ডাকে একটা ঝিম ধরানো মদিরতা। জানলা দিয়ে পূর্ণাকৃতির চাঁদটা স্পষ্ট দেখা যাচ্ছে। কেমন একটা রক্তাভ আভা যেন লেগে রয়েছে চাঁদের গায়ে, আর তাতেই ভারী রহস্যময় দেখাচ্ছে তাকে। এতক্ষণের ব্যস্ততায় সেই রাতের দুঃস্বপ্নটার কথা মনে আসেনি সাত্তকীর। সেই নির্জন পরিবেশের পরিসরে হঠাৎ করেই মনে পড়ে গেল বিভীষিকাময় দুঃস্বপ্নের স্মৃতিটা। সাত্তকী ভাবতে থাকে, স্বপ্নটা আগামীর কোনো বিপদ সংকেত নয় তো? কোনো ভয়ঙ্কর অভিশাপ কি লুকিয়ে আছে সেই গ্রামটিতে? হঠাৎ একটা রাত জাগা পাখির বিকট কর্কশ ডাকে চমকে ওঠে সাত্তকী। ছেদ পড়ে তার ভাবনায়। আর বেশিক্ষণ না জেগে জানলাটা বন্ধ করে শুয়ে পড়ে সে এবার। আর সাথে সাথেই তার পরিশ্রান্ত দেহে নেমে আসে গভীর ঘুম। গভীর রাতে হঠাৎ ভীষণ ঠান্ডায় ঘুম ভেঙে যায় সাত্তকীর। ও দেখতে পায় জানলার পাল্লাটা কিভাবে যেন খুলে গেছে। বাইরের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া অবাধে ঘরে ঢুকছে। জানলাটা বন্ধ করতে যাবে এমন সময় সাত্তকী হাড় চিবানোর মতো কড়মড় করে একটা শব্দ শুনতে পেল। উঁকি দিয়ে সে দেখল বাইরেটা জ্যোৎস্নার আলোয় ভেসে যাচ্ছে। কোথাও কোনো প্রাণীর চিহ্ন মাত্র নেই। প্রথমটায় সে ভাবে শব্দটা বুঝি তার মনের ভুল, কিন্তু না, আবারও শোনা যায় শব্দটা, সাথে একটা চাপা গোঙানির শব্দ। আর এবারে সে দেখতে পেয়েছে সামান্য দূরে একটা ঝোপে কিছু একটা নড়ছে, আর সেই ঝোপের অন্তরাল থেকেই আসছে শব্দটা। সে দ্রুত তার ক্যামেরাটা নিয়ে আসে।
তেমন কিছু দেখতে পেলে প্রমাণস্বরূপ ছবিও তুলতে পারবে। কোনো বুনো জন্তু নাকি? কিন্তু না, টেলিস্কোপিক লেন্সে চোখ রেখে হঠাৎ যেটা দেখতে পায় তার জন্য সাত্যকী আদৌ প্রস্তুত ছিল না। সে দেখতে পায় সর্বাঙ্গের চামড়া ছাড়ানো মনুষ্যাকৃতির একটা হাড় জিরজিরে কদাকার জীব তীব্র আক্রোশে নিজেরই একটা অগ্রপদ সদৃশ উপাঙ্গ চিবোচ্ছে। তার মুখ দিয়ে কদর্যভাবে গড়িয়ে নামছে লালা মিশ্রিত স্বীয় শোণিতের ধারা। মাঝে মাঝে একটা চাপা অমানবীয় গোঙানির শব্দ করছে জীবটা। সেই বর্ণনাতীত নারকীয় বিভৎসতার দৃশ্যরূপ প্রত্যক্ষ করে সাত্যকীর স্নায়ু নিয়ন্ত্রণহীন হতে থাকে। ফ্ল্যাশ লাইটটা সরাসরি প্রাণীটার দিকে পড়তে সেটা একটা বিকৃত আর্তনাদ করে ফিরে তাকায়। সেই দৃষ্টিতে ঠিক কি কি জটিল অভিব্যক্তি মিশেছিল তা বর্ণনা করা শক্ত। তবে সবচেয়ে বেশি ছিল এই অভিশপ্ত জীবন থেকে মুক্তির আকুতি। তারপর কোনো ক্রমে সেই সভক্ষক জীবনমৃত প্রাণীটা গা ঢাকা দিল। সেই রাতে আর দু চোখের পাতা এক করতে পারেনি সাত্যকী। চোখ বুঝলেই মনের মাঝে সেই বীভৎস দৃশ্যটা ভেসে উঠেছে। সঙ্গত কারণেই অভিশপ্ত প্রাণীটার ভয়ঙ্কর পরিণতি দেখার পর থেকে দারুণ আতঙ্ক অধিকার করেছে তার চেতনাকে। অনেক ভেবেও প্রাণীটার ওই রকম মর্মান্তিক পরিণতির কার্যকারণ কিছুই বুঝে উঠতে পারে না সে। আর তাই অজানার আতঙ্ক শিকড় ছড়াতে থাকে সাত্যকীর মনের গহীনে। পরদিন সকালে সেই আশ্রয়স্থলটির মালিককে গত রাতের ভয়াবহ ঘটনাটার কথা বলে সাত্যকী। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠলেও মুখে তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। দৃষ্টি বিভ্রম বলে উড়িয়ে দিতে চান। সেই ভয়াল দৃশ্য দেখে স্নায়বিক কারণে সাত্যকীর ক্যামেরার ছবিগুলো তেমন ভালো না ওঠায় ওই ঘটনাটা নিয়ে আর কথা বাড়ায় না সাত্যকী। প্রসঙ্গ পরিবর্তন করে এ কথা সে কথা বলতে বলতে হঠাৎই সেই বিশেষ গ্রামটায় কোন পথে পৌঁছাতে পারবে সেই পথ নির্দেশ জিজ্ঞেস করে সে। এবারে ভদ্রলোকের মুখে দারুণ আতঙ্ক ও তীব্র বিস্ময় ফুটে ওঠে। ভীষণ উত্তেজিতভাবে তিনি বলে ওঠেন, সেই অভিশপ্ত গ্রামের নাম নেওয়াও পাপ। সেখানে যাওয়ার কথা তো দুঃস্বপ্নেও কেউ ভাবতে পারে না। দয়া করে সেখানে যাবেন না, যাবেন না সেখানে, ফিরে যান বাবু, ফিরে যান। তিনি বারংবার বারণ করেন সাত্যকীকে, ফিরে যেতে বলেন। শেষে সাত্যকীর অনেক পীড়াপিড়িতে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও পথের নির্দেশ বলতে বাধ্য হন তিনি। তাকে বারবার সতর্ক করলেও বিশদে আর কিছু জানাতে রাজি হলেন না ভদ্রলোক। কোকড়াঝাড়ের প্রান্ত শেষে সেই গ্রামটিতে প্রবেশ করে সে। আশ্চর্য রকম নিস্তব্ধ হয়ে আছে চারপাশ। কোথাও জীবনের কোনো চিহ্ন নেই যেন। অব্যক্ত একটা বিষাদময়তা গোটা পরিবেশে ছড়িয়ে রয়েছে। অভিশপ্ত গ্রামটায় প্রতি পদক্ষেপে সাত্যকীর মনে হতে লাগলো কেউ যেন তাকে অনুসরণ করছে। এমন নয় যে সে কোনো পদধ্বনি শুনতে পাচ্ছে বা পিছন ফিরে কাউকে দেখতে পাচ্ছে, কিন্তু তার ষষ্ঠেন্দ্রিয় বারবার তাকে সতর্ক করতে থাকে। নিঃশব্দে সাপদের মতো মৃত্যু যেন প্রতিনিয়ত অনুসরণ করছে তাকে, অথবা হয়তো তার থেকেও ভয়ঙ্কর কিছু।
চকিতে কিছু ছায়া ছায়া অবয়ব মুখি দিয়েই গাছের আড়ালে লুকিয়ে পড়ল কি? না, এটা বোধ হয় ওর মনের ভুল। ইতস্তত বিক্ষিপ্তভাবে সাত্তকী ঘোরাঘুরি করতে থাকে। যদি কোনো মানুষের সন্ধান মেলে, তাকে জিজ্ঞেস করতে পারবে অন্তত কিছু। হঠাৎ একটা অর্ধ উলঙ্গ কঙ্কালসার মানুষ কোথা থেকে যেন দৌড়ে এসে একদম মুখোমুখি পড়ে যায় সাত্তকীর। ক্ষণিকের জন্য কোটরে ঢোকা উদ্ভ্রান্ত চোখে সাত্তকীর দিকে তাকিয়ে থাকে সে। তারপর কিছু প্রশ্ন করার আগেই দারুণ আতঙ্কে আর্তনাদ করে উঠে দৌড়ে পালিয়ে যায়। লোকটির এমন অপ্রকৃতিস্থ ব্যবহারে রীতিমতো হতভম্ব হয়ে যায় সাত্তকী। তাকে দেখে অহেতুক এত আতঙ্কিত হওয়ার কি কারণ থাকতে পারে তা সাত্তকীর বোধগম্য হল না। লোকটিকে খুঁজে পাওয়ার আর কোনো আশা নেই বুঝে একটা দীর্ঘশ্বাস ফেলে সাত্তকী আবার এগিয়ে চলে। বেশ খানিকটা পথ চলার পর সাত্তকী দেখতে পায় একটা লোক পিছন দিক ফিরে উবু হয়ে বসে আছে। চেহারাটা প্রায় আগের লোকটিরই মতো, যেন কঙ্কালের উপর চামড়াটুকু জুড়ে আছে কোনো রকমে। সাত্তকী প্রথমে গলা সাফ করার আওয়াজ করে দৃষ্টি আকর্ষণ করতে চায়, কিন্তু তাতে লোকটির কোনো পরিবর্তন চোখে না পড়ায় সে লোকটাকে ডাকে। ধীরে ধীরে লোকটা সাত্তকীর দিকে ফিরে তাকায়, একই রকম উদ্ভ্রান্ত দৃষ্টি। সাত্তকী তাকে অযথা ভয় পেতে বারণ করে, জানায় যে সামান্যই কিছু প্রশ্ন করতে চায় সে। হঠাৎই লোকটার চোখে আতঙ্ক আর প্রতিহিংসার মিশ্র অভিব্যক্তি ফুটে ওঠে। প্রমাদ গণে সাত্তকী একটু পিছিয়ে আসে সে। সন্ত্রস্ত সাপ যেমন সম্ভাব্য শত্রুকে মরিয়া আক্রমণ করে, তেমনভাবেই একটা জান্তব চিৎকার করে সাত্তকীর উপর ঝাঁপিয়ে পড়ে লোকটা। তার যত আক্রোশ সব যেন সাত্তকীর হলদেটে সোয়েটারটার উপর। বিষয়টা বুঝতে যেটুকু সময়, দ্রুততার সাথে কোনো মতে সেটাকে খুলে দূরে ছুঁড়ে ফেলে সাত্তকী। সেই বিকারগ্রস্ত মানুষটা সাত্তকীকে ছেড়ে দিয়ে সেই সোয়েটারটার উপরই ঝাঁপিয়ে পড়ে। আঁচড়ে কামড়ে সেটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে চায়। কোনো ক্রমে কয়েকটা ছবি তুলে অন্যদিকে দ্রুত পদে এগিয়ে চলে যায় সাত্তকী। প্রাথমিক ধস্তাধস্তির সময় লোকটার নখের আঁচড়ে কিছুটা কেটে গেছে সাত্তকীর হাত। বেশ জ্বালা করছে ক্ষতটায়, কিন্তু মনের অশান্তিটা শারীরিক যন্ত্রণার থেকেও বেশি করে পীড়িত করছে তাকে। কিসের পাপে একটা গোটা গ্রামে এরকম মর্মান্তিক অভিশাপ নেমে এসেছে তা না জানতে পারলে যে মরেও শান্তি নেই। নিজের ভাবনাতে নিজেই চমকে যায় সাত্তকী। হঠাৎ মৃত্যু ভাবনা এলো কেন তার মনে? তবে কি ঋণাত্মক ক্ষেত্রের প্রভাব তার উপরও কাজ করা শুরু করেছে? আর ভাবতে ইচ্ছা করে না তার। সে কিসের আকর্ষণে যেন অন্তহীনভাবে এগিয়ে চলতে থাকে। চলতে চলতে হঠাৎই এক বৃদ্ধাকে একটা বাড়ির সামনে বসে থাকতে দেখতে পায় সাত্তকী। শারীরিক অবস্থা ভালো নয় তার, কিন্তু চোখের দৃষ্টিতে উন্মত্ততার পরিবর্তে অসহায়তা ও দুঃখবোধ স্পষ্ট হয়ে রয়েছে। আগের লোক দুটোর মতো অসংলগ্ন উন্মত্ততার ভাব নেই এনার মধ্যে। এটা লক্ষ্য করে কিঞ্চিৎ ভরসা পায় সাত্তকী। বুড়িমা সম্বোধন করে আগের মতোই জানায় কোনো ভয় নেই, সে কেবল সামান্য কিছু প্রশ্ন করতে চায়। প্রত্যুত্তরে দুঃখের হাসি হেসে বৃদ্ধা জানান যে অভিশপ্ত জীবন তিনি কাটাচ্ছেন তাতে নতুন করে আর কিসেরই বা ভয় তিনি পাবেন। সব প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত।
সাত্তকী তখন মর্মান্তিক অভিশাপটার কথা জানতে চায়, আর সাথে সাথে ভয়েস রেকর্ড করবার অনুমতিও চেয়ে নেয়। বৃদ্ধা অনুমতি দেন, কিন্তু এও জানান এইসব সাত্তকীর কোনো কাজেই লাগবে না, যদিও সাত্তকী সেই কথাটাকে আমল দেয় না। বৃদ্ধা বলতে শুরু করেন, অনেক পাপ জমতে জমতে জন্ম হয়েছে এই কালান্তক অভিশাপের। আগে আর 5টা স্বাভাবিক গ্রামের মতোই ছিল এই গ্রামটিও। তারপর এক ক্রূর গ্রাম প্রধান ও তার সাগরেদদের চক্রান্তে শুরু হলো নৈরাজ্য ও নারকীয় অত্যাচার। বিভিন্ন বিষয়ের অছিলায় অবাধ নির্যাতন হয়ে উঠল নিত্যকার ঘটনা। বিশেষত নারীদের জীবন হয়ে উঠল দুর্বিষহ। নানা রকম শারীরিক নির্যাতন, ধর্ষণ, হত্যালীলায় বিপন্ন হয়ে উঠল তাদের জীবন। সাথে সাথে চলতে লাগলো কন্যা ভ্রূণ হত্যার নারকীয়তাও। পাপের উপর পাপ জমে জমে স্তূপাকার হতে লাগলো। নিষ্পাপ কচি কচি শিশু ছাড় পেল না বিকৃত কামের লোলুপ ধাবা থেকে। অসবর্ণ প্রেমজ বিবাহের অপরাধে প্রকাশ্যে গর্ভবতী এক নারী আর তার স্বামীকে নারকীয় নির্যাতন করে হত্যা করা হলো। পাপের ঘড়া ততদিনে বোধ হয় পূর্ণ হয়েছে। এত নারকীয় অত্যাচারের প্রতিবাদ না করায় সমান দোষে দুষ্ট হয়েছে গ্রামের সকলে। মরণকালে সেই নারীর অভিশাপ কেবল খড়ের গাদায় ছোট্ট একটা জ্বলন্ত দেশলাইয়ের কাজ করল। ততদিনে মূর্তিমান শয়তানের মতো সেই অভিশাপের দেহ গঠন সম্পূর্ণ হয়েছিল। সেদিন প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেল। সেদিনও চাঁদে এমন রক্তাভ আভা লেগেছিল। কখন যেন সন্ধে নেমেছে। এর আগে সাত্তকী খেয়ালই করেনি। বৃদ্ধার কথায় চেয়ে দেখল রক্তাভ চাঁদটা প্রগাঢ় রহস্যময়তায় জ্বলজ্বল করছে। বৃদ্ধা আবার বলতে থাকেন, স্বয়ং শয়তান সেই নারকীয় অত্যাচারে তুষ্ট হয়ে মানসিক বিকার, নানাবিধ আতঙ্ক, পরিশেষে আত্মহনন অথবা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শিবভক্ষকের জীবন মৃত হয়ে থাকার অভিশাপ উপহার দিয়েছিল গ্রামের সকলকে। বছরের এই সময় তার
প্রকোপ বাড়লেও অন্য সময়ও পালাবার পথ নেই। মৃত্যু সেই অসহনীয় অভিশাপ ভোগ করায় একমাত্র ললাট লিখন। একবার যে এই গ্রামে প্রবেশ করেছে সে আর বেরোতে পারবে না এখান থেকে। পালাতে চাইলেই পালানো যায় না, আর কোনো রকমে পালালেও সে আর মানুষ থাকে না। শয়তানের রাজত্বে সকলের সমান পরিণতি, সমান পরিণতি। এতক্ষণ বৃদ্ধা বেশ স্বাভাবিকভাবে কথা বললেও শেষ কথাগুলো বলে উন্মাদের মতো হাসতে থাকেন। সাত্তকী দারুণ আতঙ্কে শিউরে ওঠে। এই অভিশপ্ত শয়তানের রাজ্য ছেড়ে পালাতে চায় সাত্তকী। রিপোর্টিংয়ের প্রয়োজনে একরকম মহাবিষ্ট হয়ে এখানে এসে পড়ে সে যে কত বড় ভুল করেছে এখন সে বুঝতে পারে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। উদ্ভ্রান্তের মতো যেদিকে চোখ যায় সেই দিক বরাবর পালাতে থাকে সাত্তকী। সব গুলিয়ে যায় সাত্তকী। কোন দিক দিয়ে সে এসেছিল কিছুতেই খুঁজে পায় না সে। হাতের ক্ষতস্থানটা বিষিয়ে ফুলে উঠেছে এতক্ষণে, খুব যন্ত্রণা হচ্ছে, তবু থামে না সাত্তকী। প্রাণপণে দৌড়াতে থাকে। যে করে হোক বের হতে হবে এখান থেকে। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে থাকে সাত্তকী। ক্ষণিক থেমেই পেছনে কাদের পদধ্বনি শুনতে পায় সে। দারুণ আতঙ্কে শিহরিত হয়, আবার দৌড়াতে থাকে। হঠাৎ পা পিছলে পড়ে যায় সাত্তকী। সেই অবস্থাতেই সে দেখতে পায় কাছেই একটা গর্ত থেকে প্রস্রবণের মতো ঝলকে ঝলকে কালচে রক্ত বেরিয়ে আসছে। সেই রক্তধারাই পা পিছলে সে পড়ে গেছে। ওপর থেকেও টপ টপ করে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে টাটকা রক্ত। ওপরে তাকিয়ে ভীষণ ভয়ের অনুভূতি নিয়ে সাত্তকী দেখতে পায় একটা গাছের ডালে ঝুলে রয়েছে অসংখ্য খণ্ড বিখণ্ড মানব দেহাংশ। সেগুলি থেকেই ঝরে পড়ছে তাজা শোণিত বিন্দু। কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে আবার পথ খুঁজতে চায় সাত্তকী, কিন্তু ইতিমধ্যে অন্য একটা উপসর্গ শুরু হয়েছে। সারা দেহের ত্বকে অসহ্য জ্বালা করছে তার। মনে হচ্ছে চুলকে চুলকে তুলে ফেলে গোটা চামড়াটা, অথবা ধারালো কিছু দিয়ে সেটা ছাড়িয়ে নিলে কি একটু আরাম মিলবে। নিজের মাথায় আসা ভাবনাটায় নিজেই শিউরে উঠে সাত্তকী। তবে কি সেই মারণ সংক্রমণের শিকার হয়েছে সেও? ভাবনার অবসর মেলে না। দারুণ আতঙ্কে সাত্তকী দেখতে পায় চারদিক থেকে অসংখ্য জীবনমৃত তাকে ঘিরে ধরেছে। তাদের দেহ থেকে ভেসে আসা পচা রক্ত মাংসের দুর্গন্ধে দম আটকে আসে সাত্তকী। সেই সভক্ষক বিভীষিকাগুলো কেউ 3 উপাঙ্গে, কেউ 2 উপাঙ্গে, আবার কেউ বা বুকে হেঁটে ধীর অথচ অমোঘভাবে সাত্তকীকেই ঘিরে ধরে এগিয়ে আসছে। কাছে, আরো কাছে, আরো আরো কাছে। মাটির তলা থেকে কতগুলো ক্লেদাক্ত সুর বের হয়ে এসে হঠাৎই সাত্তকীর পা দুটোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। সেই বৃদ্ধার কথাগুলো মনে পড়ে যায় সাত্তকী।
পালাবার পথ নেই, চাইলেই পালানো যায় না, চাইলেই পালানো যায় না। শুনছিলেন পালাবার পথ নেই, রচনা উৎস ভট্টাচার্য, গল্প পাঠে শুভদীপ, কিংসুকবাবুর চরিত্রে সম্রাট, জনৈক বুড়ির চরিত্রে কৌশানী নন্দ, হোটেল মালিক এবং পোস্টার ডিজাইনে আমি সুমন্ত, সাত্তকীর ভূমিকায় এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্টসে সংকলন। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গল্পে থাকুন, রহস্য ও রোমাঞ্চে থাকুন।